মেয়ে দেখতে আসি, অন্য কারোর জন্য নয়, আমার নিজের জন্যই। আসলে কিছুদিন আগেই আমার ব্রেকআপ হয়েছে। মন খারাপ করেছিলাম বলে আম্মু আর বোন জোর জবরদস্তি করলো বিয়ের জন্য। আসলে যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল, মেয়েটা বেশি একটা ভালো ছিল না। বন্ধুদের কথা না শুনে সম্পর্কে জড়ালাম। তারপর কিছুদিন বাদে জানতে পারলাম আমার মতো আরও কয়েকটা ছেলের সাথে ওর রিলেশন আছে। এমনকি বেড শেয়ার পর্যন্ত করেছে। এসব কথা জানার পর মেয়েটাকে ঈশান জিজ্ঞেস করেছিল। কি চাই তোমার আমার কাছে? কই, আমার কি চাই? আমি তোমার সাথে আছি, তোমার সাথে রিলেশনে থাকবো, ভবিষ্যতে বিয়ে করব, বেবি হবে। এই, এর থেকে আর কি চাইবো ঈশান? আরও কতজনকে এরকম মিথ্যা আশা দিয়েছো, হ্যাঁ? সেদিন ঈশানের কথা শুনে ওর এক্স গার্লফ্রেন্ড ভরকে গিয়েছিল। ভেবেছিল যে ছেলেটা আবার এসব জানলো কি করে। মেয়েটা কথা ঘোরানোর চেষ্টা করতেই কষে একটা থাপ্পড় বসায় মেয়েটার গালে। নিজে থেকে এসেছিল লাইফের সম্পর্কে জড়াতে, আর ঈশান ঘুণাক্ষরেও টের পায়নি ওর এই মাসুম আর কিউট চেহারার পেছনে যে এত বাজে মতলব লুকানো আছে। সেটা ভাবতেও পারিনি মেয়েটা নিজে থেকে কিনা ওর লাইফে আসবে ভালোবাসার কথা বলতে, আবার প্রেম ভালোবাসায় জড়িয়ে সুবিধা করে ওর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে, তারপর আবার লাপাতা হয়ে যাওয়ার চিন্তাভাবনাও করবে। আজকালকার কিছু মেয়েদের কাজই হচ্ছে এরকম টাকা পয়সা খেয়ে ছেলেদের থেকে সব রকমের সুযোগ সুবিধা নিয়ে পরবর্তীতে দূরে সরে যাওয়াটা তাদের কাজ। এইসব কর্মকাণ্ডের কারণে ছেলেরা মেয়েদেরকে বিশ্বাসই করতে পারে না। বিশ্বাস একটা কাচের আয়নার মতো, পড়ে গেলেই সহজে ভেঙে যায়। তাই যেমন করে বিশ্বাসটা করতে অনেক সময়ের প্রয়োজন, ঠিক তেমনই একবার ভেঙে গেলে সে বিশ্বাসটা আর জোড়া লাগানো যায় না। ব্রেকআপের পর কয়েকটা মেয়ের সাথে ঈশানের কথা হলে মেয়েগুলো প্রপোজ করেছিল, কিন্তু তাতেও ঈশান সায় দেয়নি। জানতো এই মেয়েগুলো শুধু ওর থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এরকম প্রেম ভালোবাসার নাটক করবে। তাই তো মন খারাপ করেছিল। গত 2 মাস যাবৎ আম্মু আর বোন বিষয়টা জানতে পারে ওর এক ফ্রেন্ডের থেকে, কারণ বিষয়টা ওদেরকে বলেছিল। মেয়েটার সাথে যখন ব্রেকআপ করে তারপর ওর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করে। বন্ধুরা অবশ্যই ঈশানকে প্রথমে দেখে শুনে প্রেম ভালোবাসায় জড়াতে বলেছিল, কিন্তু মেয়েটার এই ইনোসেন্ট ফেস দেখেই ঈশান একদম মায়ায় পড়ে গেছিল। আসলে যারা ঠকবাজ হয় তাদের এরকমই চিন্তাভাবনা আর চেহারাটা এতটাই মাসুম হয়, সেটা সাদিয়াকে দেখার পর বুঝতে পেরেছে ঈশান। যাই হোক, আম্মু আর বোন কানের গোড়ায় 1 মাস যাবৎ ঘ্যান ঘ্যান করে আর জোর জবরদস্তি করে বিয়েতে রাজি করাতে পারল। ঈশান ভাবল জীবন সঙ্গিনী হিসেবে তো আজ বাদে কাল কাউকে চাই, তাই অন্তত এখন বিয়েটা করে নেওয়া উচিত। মেয়ে দেখতে এসেছে, প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছে। এর মাঝখানে মেয়ের আম্মু আসলেও মেয়ের আব্বু বাসাতে নেই। তারপর যখন মেয়ের আম্মুকে ঈশানের আম্মু বলতে লাগলো, ভাবি সাহেবা, আপনি যদি মেয়েটাকে একটু আনতেন আমাদের দেখতে সুবিধা হতো। তাছাড়া অনেকক্ষণ যাবৎ বসে আছি, আজকে যে সম্পূর্ণ কথা হবে তা তো নয়। তাছাড়া মেয়ের বাবাকে এখানে দেখতে পাচ্ছি না, ওনাকে ব্যতীত আর সব কথা বলা যাবে না। তাই ভাবছিলাম যে মেয়েটাকে আজকে অন্তত তো আমরা দেখে যাই। এছাড়াও দুই পরিবারের সম্মতির আর দুই ছেলে মেয়েরও সম্মতির দরকার আছে, না হলে তো আর বিয়েটা সম্পূর্ণ হবে না। আমরা একতরফাভাবে আপনাদের মেয়েকে আপনাদের পরিবারকে পছন্দ করলাম, আপনাদের কোনো কিছুই পছন্দ হলো না। আপনারা তো আর মেয়েদের এমনি এমনি আমাদের ছেলের হাতে তুলে দিবেন না, তাই না? আম্মুর এরকম গোছানো আর সুন্দর কথা শুনে ভদ্রমহিলা মুচকি হেসে আশ্বাস দিয়ে চলে গেল। একটু বাদে মেয়েকে নিয়ে ফিরে আসলো, আর মেয়েটার সাথে ওর আম্মু আর ছোট একটা মেয়ে, 14 থেকে 15 বছরের মেয়েটা হবে, ওই মেয়েটাকে ধরে নিয়ে আসছে। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে যেন একদম থ হয়ে গেল, কারণ গল্প সিনেমায় মানুষের যেমন বর্ণনা দিয়ে থাকে ঠিক তেমনিভাবে বর্ণনা অনুযায়ী মেয়েটাকে মিষ্টি দেখতে, প্রচণ্ড পরিমাণে কিউট লাগছে কালো শাড়িতে। তবে কালো শাড়ি কেন পরেছে? বিয়ের আগে নাকি মানুষকে কালো শাড়ি পরায় না, তাহলে আজকে পরেছে কেন? সাদা ধবধবে শরীরটার সাথে একদম ম্যাচ করেছে মেয়েটার, যে কোনো শাড়িতেই হয়তো মেয়েটাকে সুন্দর লাগবে। ঈশান শান্ত হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আম্মু এবার ওকে একটু গুঁতো মেরে বলতে লাগলো, কি আব্বু, বলেছিলাম না মেয়েটাকে দেখলে পছন্দ হবে। আসলে আমি ছবিতে দেখেছিলাম
ঘটক আজকে আসতে পারেনি, তবে আমাদের ঠিকানা দিয়ে পাঠিয়েছে। ভাবিকে দেখে তো একদম হাঁ করে তাকিয়ে আছিস। আম্মু কতবার করে বলছিল, তুই তো আসতেই চাইছিলি না। দেখ কত সুন্দর লাগছে ভাবিকে। এখন আম্মুকে বল ভাবির সাথে কথা বলবি, আর না হয় একদম বিয়ের কথা বলে ফেল। মেয়ে তোর পছন্দ হয়েছে বললেই সামনের দিকে এগুবে। বোনটা খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিল। ঈশান দেখলো বোনের মুখে একটা তৃপ্তির হাসি। হয়তো ভাইয়ের বউ পছন্দ হয়েছে তার জন্য। ওদেরও যে মেয়েটাকে খুব বেশি পছন্দ হয়েছে, কিন্তু স্বভাব চরিত্র আর রাগ জেদটা কেমন সেটাই দেখার বিষয়। যার তার সাথে বিয়ে করার কথা বললেই কি আর বিয়ে করা যায়? কথাগুলো ভাবছিল। এর মাঝখানে মেয়েটার সাথে আম্মু কথা বলতে আরম্ভ করলো। ঈশান কোনো কথা বলছে না, সেই তখন থেকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটার মনে হচ্ছে ও কোনো পরী দেখছে। এই মেয়েকে যে কেউ দেখলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। তার উপর শুনেছে সুন্দর মেয়েদের নাকি বয়ফ্রেন্ডের অভাব হয় না। কথাটা ভাবতেই ফুস করে হাওয়াটা বেরিয়ে গেল ঈশানের। ছেলেটা আগে থেকে কনফিডেন্স লেভেল শূন্য করে চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার দিকে। ঈশানের মনে হতে লাগলো মেয়েটার সাথে অন্তত একটু কথা বলা দরকার, কিন্তু এর মাঝখানেই কেউ একজন এসে ডাইনিংয়ে উপস্থিত হলো। তারপর সেদিকে তাকাতেই সবাই বুঝতে পারলো যে এই ভদ্রলোকই মেয়ের বাবা, কারণ উনি এসেই বলতে লাগলেন, কোহিনূর যাদের আসার কথা ছিল এরাই কি তারা? মেয়ের আম্মু কিছু বলার আগেই ঈশানের আম্মু এবার লোকটাকে দেখেই উঠে দাঁড়ালো। লোকটাও যখনই ওর আম্মুর দিকে ফিরল, ঈশান খেয়াল করে দেখল দুজন দুজনের দিকে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে যে কোনো ঘটনা তো আছে, কিংবা দুজন দুজনকে আগে থেকেই পরিচিত। এমন কিছু দেখেই ঈশান ভাবল এই বুঝি দুজন হেসে বলবে, কী রে কেমন আছিস? হয়তো দুই বন্ধু, এরকম কিছু ভাবছিল, কিন্তু ঠিক তখনই বলতে লাগলো, শাইলা তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বাড়িতে আমি থাকবো না, আর মেয়েটা যেহেতু আমার, তাহলে এখানে তো আমরাই থাকার কথা। কিন্তু তোমরা এই যে আমার মেয়েকে দেখতে আসবে, আমি তো সেটা ভাবতে পারিনি। সেটাই, আমিও ভাবতে পারিনি যে মেয়েটা তোমার হবে, আর জানলে কখনো এখানে আসতাম না। ভদ্রলোক আর ভদ্রমহিলার কথাতেই সবাই কিছুটা আঁচ করতে পারল এদের মাঝে আগে থাকতে কোনো ঝামেলা আছে। বিষয়টা ভেবে নিয়েই ঈশান আম্মুকে যখনই কিছু বলতে যাবে, তার আগেই আম্মু ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, তোমরা এখন এখানে বসে আছো কেন? ওঠো, আমরা এখানে আর থাকছি না। আর এই মেয়ের সাথে তোমার বিয়ে হওয়া সম্ভব না। কিন্তু কেন আম্মু? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া ওকে তো আমার পছন্দ হয়েছে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। তোমাদের মাঝে কি কোনো ঝামেলা আছে আম্মু? উনি কি তোমার ফ্রেন্ড, নাকি আগে থেকে চেনা পরিচিত? নিজেদের রাগের কারণে এখন বিয়েটা কেন ভেঙে দিতে চাইছো? তোমরা তো বললে মেয়েকে আমার পছন্দ হবে, তাহলে এখানে আসার পর আবার কেন চলে যেতে চাইছো? আমি তোমাকে বলছি না আমার এই মেয়েকে পছন্দ না। তাছাড়া এখানে তোমার সাথে কোনো সম্পর্ক তৈরি হবে না। চলো এখান থেকে। তুমি কি ভাবছো তুমি এরকম করে চলে যাবে? আর তুমি চাইলো আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে দিব না? আমি তোমার থেকে আগে চিন্তা করে রেখেছিলাম, তোমাকে দেখার পর এই বিয়েটা কখনোই হবে না। তোমরা আসতে পারো। তুমি চাইলেও এই বিয়ে হতো না। আমি সব কিছু জানার পর কি আমার ছেলের বিয়ে তোমার মেয়ের সাথে দেবো ভেবেছো? কখনোই না। কি হয়েছে সেটা তো বলবে। তোমরা এইরকম তর্ক বিতর্ক করলে কি করে হবে? তাছাড়া দুজন দুজনকে পছন্দ হয়েছে কিনা সেটা জানা দরকার। ভাবি সাহেবা, একটু আগেই না আপনি বললেন আমার মেয়েকে পছন্দ হয়েছে, আর আপনাদের ছেলেও তো বেশ ভালোভাবেই দেখছিল। তাহলে এখন আবার কি হলো? সেটা আপনার হাজবেন্ডের থেকে জিজ্ঞেস করে নেবেন। ভাবি, আমার পক্ষে সম্ভব না এসব কিছু বলা। ঈশান, এখনও তোমরা বসে আছো কেন? ওটো, চলো এখান থেকে। কিন্তু আম্মু, আম্মু কথাটা শেষ করার আগেই রাগেই চোখে তাকালো। তখন ঈশান আম্মুর আগেই বেরিয়ে গেল। সেখান থেকে রাগ করে বাড়িতে না গিয়ে এসব সেই যে মেয়ের বাড়ি থেকে বেরোলো, আম্মু আর বোন গাড়ি করে চলে এসেছে। কিন্তু ঈশান যে রিক্সা করে সেই সময় বেরিয়েছে, তারপর ফিরল একদম রাত 10টার দিকে। এলোমেলো অবস্থায় ফিরতেই দেখলো আম্মু, আব্বু আর বোন ডাইনিংয়ে বসে আছে।
সবাই ওর জন্য অপেক্ষা করছিল, সেটা জানতো না। যখনই রুমের দিকে যাবে তখনই আব্বু ডেকে বলতে লাগলো। আব্বুর কথাতে ঈশান এগিয়ে গিয়ে তারপরও ওদের সামনে দাঁড়ালো। হাত থেকে ব্লেজারটা নিচে ফেলে দিয়ে বলতে আরম্ভ করলো। কি বলবে বলো? ভালো লাগছে না কিছু, আমি গিয়ে একটু রেস্ট নেব। সে কি কথা, তুমি খাবার খাবে না আব্বু? খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। তোমরা যে কাণ্ড করেছো দুপুরে, আমার তাতে করে আর খেতে ইচ্ছে করছে না। ঈশানের কথাতে আব্বু অবাক চোখে আম্মুর দিকে তাকালো। আম্মু অপরাধীর ন্যায় মাথা নিচু করে নিল। আব্বু কিছু বলবে তার আগেই ঈশান বলতে লাগলো। তোমার আবার কি বলার আছে? মেয়ে দেখার জন্য পাগলামি করছিলে, মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু এখন আবার এসে কি বলবে? শুনলাম তোমার আম্মুর নাকি মেয়েটাকে পছন্দ না। তোমার আম্মু বলছিল এই মেয়েটার থেকে আরো ভালো মেয়ে আছে, তাদেরকে দেখে না হয়। একদমই মিথ্যা কথা আব্বু। মেয়েটাকে আম্মুর নিজেরই পছন্দ ছিল, তোমার মেয়েও পছন্দ করেছে, জিজ্ঞেস করে দেখো। তারপর মেয়ের বাবাকে দেখার পর এই হুটহাট করে এগিয়ে এসে বলতে লাগলো এই মেয়ে ওনার পছন্দ না। কী থেকে কি করলো আমি জানি না, তবে তোমাদের মাঝে যে কিছু ঝামেলা একটা আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এসব তুমি আম্মুর থেকে জিজ্ঞেস করে নাও। বিয়ে করো বলে পাগল করেছো। আবার যে মেয়েকে পছন্দ হলো সেই মেয়ের সাথে সম্পর্ক না করে অন্য আবার কাকে কাকে না কাকে দেখাবে? আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে দেখতে যাওয়া। তোমরা যদি জোর করে বিয়ে দিতে চাও তো দিতে পারো, তার সাথে আমি কখনোই সংসার করব না, বলে দিলাম। যাকে পছন্দ হবে তার সাথে সম্পর্কে জড়াবো, আর যাকে পছন্দ না, যাকে মন থেকে মানতে পারবো না, তার সাথে কখনোই আমি বিয়ে করতে রাজি না। ঈশান, তুমি কিন্তু খামাকা জেদ করছো। এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক হবে না, আমি সেটা আগেই বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি তো বলছি না জোর করে সম্পর্ক করতে। ওর বাবাও রাজি না, আর তুমিও রাজি না, তাই জোর করে কোনো কিছুর দরকার নেই। অন্য যার তার সাথে বিয়ে ঠিক করার কথা করো। বিয়ের দিন আমি পালাবো, আর তারপর দেখবে কার সাথে তোমরা আমার বিয়ে দাও। আম্মু অনেক জোর জবরদস্তি করেও ঈশানকে বোঝাতে পারল না। শেষে ছেলেটা রুমে চলে গেল। 7 দিন ঈশান এলোমেলো অগোছালো ঘোরাফেরা করলো। 3 মাস হলো ব্রেকআপ হয়েছে, আর বিয়ের জন্য জোর জবরদস্তি করছিল। তারপর আবার কাল যে মেয়েটাকে পছন্দ হলো সেই মেয়েকেই কিনা রিজেক্ট করে দিল। হঠাৎ করে কি হলো ঈশানের সেটা জানতে ইচ্ছে করছে। তবে 7 দিন পরও যখন ঈশান কিছু জানতে পারল না, আর নিজে থেকে জানার চেষ্টা করলেও যখন আম্মু কিছু বলল না, তখন কয়েকটা দিন রাগ জেদ করে বাইরেই কাটাতে লাগলো। তাই 10 দিনের মাথায় সেদিন যখন সন্ধ্যার মুখে বাসায় ফিরেছে, আবার যখন বের হতে যাবে, তখন আম্মু জোর করে নিয়ে গিয়ে ডাইনিংয়ে বসালো। ঈশানকে এরকম এলোমেলো ঘোরাফেরা করতে দেখছিল ব্রেকআপের পর। আবার যখন ব্রেকআপের পর বিয়ের কথা চলছিল, তখন থেকে আম্মুকে গুছিয়ে দেখে শুনে চলাফেরা করতে বলেছিল। তারপর আবার সেদিন ওইখানে মেয়ের বাসাতে গিয়ে ঝামেলা হলো। তারপর থেকেই এরকম এলোমেলো অগোছালো ঘোরাফেরা করছে। আম্মু ছেলের একটা হাত 2 হাতের মুঠোয় নিতেই ঈশান হাতটা ছাড়িয়ে নিল। বিরক্তি লাগছে এসব কিছু। এর আগে 2-3টা মেয়ে দেখলো, কিন্তু সেগুলোকে পছন্দ হয়নি। আর যে মেয়েকে পছন্দ হলো সেই মেয়েকেই কিনা এরকম না করে দিল। জানি না কি হয়েছে, তবে হুটহাট করে আম্মুর যে কি মতিভ্রম হলো। ঈশান বসে আছে আম্মুর পাশে। এর মাঝে আব্বু এসে পাশে বসলো। আম্মু বলতে আরম্ভ করলো। দেখো আব্বু, তুমি যেটা চাইছো সেটা কখনো হবে না। ওর আব্বুর সাথে আমার একটা সম্পর্ক ছিল, আর সেটা বিয়ের আগে। তুমি হয়তো বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি। ছেলে মেয়ের সামনে এসব কথা বলাটা মোটেও শ্রেয় না। তাছাড়া যে সম্পর্কের কারণে আমরা এই সম্পর্কে এগোতে চাইছি না, সেই সম্পর্কটার কথা না বললেও তুমি বুঝতে পারছো না। কিন্তু এখন তোমাদের জেদের কারণে কি করব সেটাই বুঝতে পারছি না। ঈশান বুঝতে পারলো যে ওই লোকটা আম্মুর এক্স বয়ফ্রেন্ড। যে কথা শোনার সাথে সাথেই ঈশান হাতটা সরিয়ে নিল। তারপর সেখান থেকে উঠে যেতে নিলেই আব্বু ছেলের হাত ধরে টেনে বসিয়ে দিল পাশে। তারপর ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো। বিয়ের আগে মেয়েদের এরকম একটু আধটু সম্পর্ক থাকেই, এসব নিয়ে এত চিন্তা ভাবনা কি আছে সায়লা? তাছাড়া তোমার সম্পর্কে ছিল, সেটা আমি আগে জানতাম, কিন্তু এটাই যে তোমার সেই বয়ফ্রেন্ড সেটা আমি জানতাম না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে জেদ ধরে বসে থেকে লাভ নেই। দেখো, মেয়ের বাড়িতে গিয়ে তো তুমি সারা জীবন পড়ে থাকবে না,
আর আমাদের ছেলেও বউকে নিয়ে ওদের বাড়িতে ঘর জামাই থাকবে না। মেয়ের বিয়ে হলে ওরা মাঝে মধ্যে আসবে, দেখা করবে, চলে যাবে। আবার আমরাও মাঝে মধ্যে যাব, দেখা করব, চলে আসবো। এর থেকে বেশি কিচ্ছু না। আত্মীয়তা থাকবে আত্মীয়তার জায়গায়, আর আগেরটার সম্পর্কের কথা ভুলে যাও। এইসব অবান্তর চিন্তা ভাবনা করে তোমাদের ভবিষ্যতের সম্পর্কটা নষ্ট করার কোনো মানেই হয় না। আব্বু, বাদ দাও। আম্মু যেটা মানতে চাইছে না সেটা জোর করে আম্মুকে মানানোর কোনো প্রয়োজন নেই। শেষে মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসলে দেখা যাবে আম্মু ওর সাথে কথাই বলবে না। এসব মনোমালিন্যর কোনো প্রয়োজন নেই। ঈশান কথাগুলো বলেই ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ল। আম্মু ওর হাত থেকে ফোনটা নিয়ে নিল, তারপর বলতে লাগলো, তো তুমি কি চাইছো? এখন তুমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছো? একদমই না। কারো মতের বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করতে চাইছি না। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। আম্মু আব্বু কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। একটা সময় আম্মু একটু মুচকি হেসে ছেলেকে অন্য পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠিক আছে, তোমার আব্বু যখন বলছে আর তোমার যখন মেয়েটাকে এতই পছন্দ, তাহলে না হয় সম্পর্কটা সামনে এগোনো যায়। আমারও যে স্বামীরা মেয়েটা পছন্দ না তা নয়, প্রচণ্ড পরিমাণে পছন্দ। তবে ওর আব্বুর সাথে এরকম সম্পর্কের কারণে চাইছিলাম না তোমাদের সম্পর্কটা হোক। তারপর আবার ব্রেকআপের কারণটা ছিল ওর আব্বুই। ওর আব্বুকে বাসা থেকে বিয়ের জন্য জোর জবরদস্তি করতেই ওর আব্বু আমাকে ইগনোর করতে শুরু করে। কারণটা জানতাম না, সেজন্য রাগ করেছিলাম। সাইলা, ছেলেমেয়ের সামনে এসব আজে বাজে কথা বলা এবার বন্ধ করো। একটু তো লজ্জা করো। যেটা ছিল সেটা চলে গেছে। একবার বলেছো বলেছো, তাহলে আবার এত ডিটেলসে বলতে হবে কেন? তুমি ওদের ফোন করো, ফোন করে দেখো কথা বলে কিছু একটা করা যায় কি না। আব্বু মেয়ের বাসাতে ফোন করতেই যাচ্ছিল, এর মাঝে আননোন নম্বর থেকে একটা কল আসলো। আব্বু রিসিভ করতে ওপার থেকে সালাম দিল, আর আব্বু সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলো, জি, কে আপনি? আসলে আমি স্বামীর আব্বু। কয়েকদিন আগে আপনার ফ্যামিলির লোকজন আমার মেয়েকে দেখতে এসেছিল। আসলে আমাদের কিছু বোঝার ভুল ছিল আর কিছু কথা কাটাকাটি হয়েছিল, সেই জন্যই আর কি সরি বলতেই ফোন দিয়েছিলাম। দেখুন ভাই সাহেব, আমি সবই শুনেছি। যেটা ছিল সেটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। আর যেটা হয়েছে সেটার জন্য ভবিষ্যতের চিন্তা ভাবনাটা বাদ দিয়ে অতীতকে ধরে রেখে কষ্ট পাবার কোনো মানেই হয় না। এখন অনেকগুলো দিন পার হয়ে গেছে। এখন এসব নিয়ে না ভাবাটাই ভালো। আমিও সেটাই ভাবছিলাম। আসলে স্বামী আর আম্মু বলল যে সমতনটা ভালো, তার উপরে ছেলেটা দেখতে শুনতেই ভালো। ওর আম্মু আর ঘটক এর মাঝে খোঁজ খবর নিয়েছে ছেলেটা নাকি ভালো, সেই জন্য কথা বলতে ফোন করলাম। আসলে আপনাদের যদি রাগ জেদ না থাকে কিংবা সেদিনের বিষয়টি নিয়ে রাগ করে না থাকেন, তাহলে আমরা চাইছিলাম বিষয়টাকে সামনের দিকে এগোতে। এখন কি আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ, ভালো প্রস্তাব। আসলে আমি আমার ফ্যামিলির সবার সাথে কথা বলছিলাম যে এসব বিষয়টা ঠিক হয়নি, কিন্তু এর মাঝে আপনি নিজেই ফোন দিলেন। যাই হোক, দুই পরিবারের যখন সম্মতি আর এসব বিষয় নিয়ে আলোচনায় বসতে চাইছেন, তাহলে আর দেরি করে লাভ নেই। ছেলে মেয়েদের দুজনকে এক করে দেওয়াই ভালো। আমার ছেলে তো জেদ ধরে বসে আছে যে আপনার মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। বুঝতেই তো পারছেন বর্তমান যুগের ছেলে। তার উপর একবার যেটা বলেছে তো বলেছে। আমার ছেলেটা একটু একরাগী, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। তাই বলছিলাম কি, কবে বসা যায় বলুন তো ভাই সাহেব? আপনারা চাইলে কালই চলে আসতে পারেন। কাল আমার হাতেও সময় আছে, আর আমার মেয়েটাও বাসাতেই আছে। আসলে কিছুদিন যাবৎ কয়েকটা বখাটে ছেলে মেয়েটাকে ডিস্টার্ব করছে, তাই ভাবছি বিয়েটা দিয়ে দিলে আমার এলাকা থেকে তো মেয়েটাকে দূরে রাখতে পারবো। অন্তত একজন ভালো ম্যাচিওর্ড ছেলের হাতে তুলে দিলে সে অন্তত আমার মেয়ের দায়িত্বটা নিতে পারবে। ছেলের বাবা আর মেয়ের বাবা দুজনে অনেক কথা বলল। 1 ঘন্টা আলাপ আলোচনার পরে দুই পরিবার ঠিক করলো কাল আবার একসাথে বসবে। ঈশান ভাবতে পারেনি এত তাড়াতাড়ি আব্বু আম্মু বিয়ের কথা বলতে রাজি হয়ে যাবে। ঈশানের অবাক লাগছে এটা ভেবে, যাকে পছন্দ করেছে তার সাথেই ওর বিয়ের কথা বলবে। এক প্রকার বিয়েটা যে ঠিক হয়ে গেছে সেটা ঈশানের আর বুঝতে বাকি নেই। তাই ঈশানও পরের দিন যাবার জন্য সকাল থেকে রেডি হচ্ছিল। আজকে আবার সাথে কয়েকজন বন্ধুদেরও নিয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেই বিয়ের কথাটা বলবে।
কারণ বিয়েটা ঈশান তাড়াতাড়ি করে ফেলতে চায়, আর যেন কোনো ঝামেলা না হয় সেজন্য। পরদিন সপরিবারে ঈশান বন্ধুদের নিয়ে বেরোলো। মেয়ের বাসাতে আজকে আসতে বেশ খানিকটা সময় লাগলেও মনটা আজ বেশ ফুরফুরে। ঈশানের বন্ধুরা ওকে হাজারটা খোঁচা দিয়ে কথা বলল। তারপর মেয়ের বাসাতে আসলে ডাইনিংয়ে বসার ব্যবস্থা করলো। হালকা নাস্তা ব্যবস্থা করা হলো। তারপর সবার সাথে কুশল বিনিময় করে নিয়ে একদম কথাবার্তার দিকে চলতে লাগলো। এর মাঝেই ঈশানের আব্বু বলতে লাগলো, বলছিলাম কি ভাই সাহেব, মেয়েকে একটু আনার ব্যবস্থা করুন। সেই দিন আমার ওয়াইফ ছেলে মেয়ে দেখলেও আমি তো দেখতে পারিনি, তাই বলছিলাম কি মেয়েকে আনলে খুশি হতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোহিনূর যাও, মেয়েকে নিয়ে আসো, আর দেখো তোমার মেয়ের সাজা শেষ হয়েছে কিনা। মেয়ের আব্বু ওনার ওয়াইফকে কথাটা বলতেই চলে গেলেন। ঈশানের আব্বু ভদ্রলোকের সাথে কথা বলতে লাগলো। আরও 10 মিনিট পরে মেয়েটাকে এনে সামনে বসানো হলো। ঈশান মুখে হাত দিয়ে বসে আছে, মেয়েটার দিকে তাকিয়ে দেখছে। আজকে আবার একটা গোলাপি কালারের শাড়ি পরেছে। সব মিলিয়ে এই হালকা মেকআপে আর হালকা গহনাতে অসম্ভব রকমের ভারী মিষ্টি লাগছে মেয়েটাকে। দেখে মনে হচ্ছে আজকেই তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে। মেয়েকে দেখাশোনা শেষ হতে আব্বু আলহামদুলিল্লাহ বললেন। তারপর ভদ্রলোকের একটা হাতে 2 হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলেন, ভাই সাহেব, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করে নিতে চাই। আমাদের মেয়েকে খুবই পছন্দ হয়েছে। আমি বুঝতে পারিনি আমার ছেলের আপনাদের মেয়েটাকে এত পছন্দ কী জন্য। আজকে এখানে আসার পর আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপনারা যদি চান তো খুব তাড়াতাড়ি আমি বিয়ের কথাটা বলতে পারি। এখন আপনারা কি বলেন? সেটা না হয় ঠিক আছে, কিন্তু সবার আগে আমাকে আপনার ওয়াইফের সাথে কথা বলতে হবে। উনি এসব নিয়ে আবার পরবর্তীতে কোনো ঝামেলা করবে নাকি, সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে। ঈশানের আম্মু ভ্রু কুঁচকে তাকালো। সবাই বিয়ের কথা বলা বাদ দিয়ে এবার আম্মু উঠে আসলো। সামিরার আব্বু উঠে সাইডে দাঁড়াতেই তখন আম্মু বলতে লাগলো, কি বলবে বলো। বলছিলাম কি, আমার মেয়েটাকে বাসায় নিয়ে গিয়ে টর্চার করতে আরম্ভ করবে না তো? মানে আমার ওপরে রাগটা আমার মেয়ের ওপর দেখাবে না তো? তোমার কি আমাকে দেখে একদম এরকম বাজে মহিলা বলে মনে হয় যে একজনের মেয়ের উপর এরকম জেদ খাটাবো? আমারও একটা মেয়ে আছে, আজ বাদে কাল সেও অন্যের ঘরে যাবে। তার সাথেও যদি কেউ এরকম কিছু করে তাই, আর তুমি যেটা দেবে তার অর্ধেক হলেও ফেরত পাবে, এরকম কিছুর কথা আমি চিন্তাও করি না। ঝামেলা তোমার সাথে আমার থাকতে পারে, কিন্তু তোমার মেয়ের সাথে না। বিয়ের পর তুমি তোমার মেয়ের কাছে গিয়ে শুনে নিও যে সে কতটুকু ভালো আছে। সে বিশ্বাস তোমার ওপর আমার আছে। তারপর জিজ্ঞেস করে নিলাম, দেখা গেল রাগের বশে আমার মেয়েকে 2-4টে কথা শুনিয়ে দিল। আর এসব বিষয়ে কিছু জেনে না ওকে কোনো যেন এইসব কিছুই জানতে না দেওয়া হয়। মেয়েটা একটু রাগে, কিন্তু দিন শেষে মনের দিক থেকে অনেক ভালো, তোমাদের সাথে ভালো থাকবে আমি সেটা জানি, কিন্তু এসব নিয়ে আর কখনো কথা উঠিও না। আমিও চাইছি এটা এখানেই শেষ হোক, আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা দিয়ে দিতে, তাতে দুজনেরই রাগটা কমে যাবে। আগে যেটা ছিল সেটা ভুলে যেতে চাই। দুজনের পরিবারের আত্মীয়তা হচ্ছে সেটাই না হয় থাক। তুমি বলছো বিয়েটা সামনের দিকে এগোনো যায়, তাহলে তো আর কোনো সমস্যা নেই, আমি আজকেই কথা বলতে পারি। বিয়ের কথা যেহেতু উঠেছে, তাহলে তোমার মেয়েকে জিজ্ঞেস করে নেওয়া উচিত সে বিয়েতে রাজি আছে কি না। আর না হলে তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি যেখানে বিয়ে ঠিক করব আমার মেয়ে সেখানে বিয়ে করবে। তাছাড়া ওর অন্য কাউকে পছন্দ নেই। ওকে যাকে বলা হবে তাকেই বিয়ে করে নিবে। আমার মেয়ে অতটা অভদ্র নয় যে আব্বুর কথার ওপর দিয়ে কথা বলবে। থাক, নিজের মেয়ের আর গুণগান গাইতে হবে না। তোমার যে কীরকম স্বভাব চরিত্র সেটা আমার খুব ভালো করে জানা আছে। এ তো পড়লে আমার স্বভাব চরিত্র নিয়ে। দেখো, এসব বিষয় নিয়ে ঝামেলা করো না। তোমাকে বলছি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। দোষ তোমারও ছিল, আমারও ছিল। আমার দোষটা না হয় বেশি ছিল, তোমার কম ছিল না। তুমি তখন ওই রকম করে সন্দেহ করতে বলেই রাগের মাথায় আব্বু আম্মুর কথাতে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলে। থাক, পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন বলো বিয়েটা আজকে তুমি দিতে পারবে কি না? বিয়েটা আজকেই দিতে হবে। বড় মেয়ের বিয়ে এই মুহূর্তে এমন করে দেয়? আর একটু আয়োজনের ব্যাপার স্যাপার আছে তো। কেন দরকার নেই এত বড় অনুষ্ঠান করার?
আমার ছেলে যেহেতু রাজি হয়েছে সেহেতু আজকেই বিয়েটা হবে। পরবর্তীতে আবার মত চেঞ্জ হয়ে গেলে তারপর দেখা গেছে সম্পর্কটা আবারও আগের মতো সেই লুজ কালেকশন কিংবা অর্ধেক অবস্থায় বেঁধে থাকবে। আমি এমন কিছু চাইছি না। ঠিক আছে, কথা বলে দেখো যাক দুজনের সাথে ওরা কি বলে। দুজনে এসে সামনাসামনি বসলো। তারপর আম্মু ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জানি তুমি বিয়ে করার প্রস্তুতি নিয়ে এসেছো। আমিও সামিরার আব্বুর সাথে বিয়ের কথাটাই বলেছি। এখন তুমি যদি চাও আমরা এখন এই বিয়ের কথা বলতে পারি, আর আজকে এই মুহূর্তে বিয়েটা হবে। এরকম কথা হয়তো মেয়েটার পছন্দ হয়নি, যার জন্য ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঈশান একটু লাজুক হাসি দিল। এরকম করে বিয়ের কথা কেউ বলে নাকি? জানি না মেয়েটা লজ্জা পাচ্ছে কিনা, তবে এই মুহূর্তে ওর লজ্জা লাগছে। ঈশান কিছুক্ষণ আম্মুর দিকে তাকিয়ে থাকতেই আম্মু বলতে লাগলো, এবার খুশি হয়েছে তো যাও, তোমার বিয়েটা একদম পাকা করে ফেললাম। সামিরার আব্বুর রাজি আছে, আজকেই তোমাদের বিয়েটা হবে। কি বলছো তুমি? একটু আয়োজনের ব্যাপার স্যাপার আছে তো, সেইগুলো করে না হয় এসব বিষয় নিয়ে ভাবা যেত। আর একমাত্র ছেলের বিয়ে, তার বিয়েটা এরকম সহজ সাদাসিধে ভাবে দিবে? ওদের চেনা জানার ব্যাপার স্যাপার আছে, তাই বিয়েটা হয়ে যাক। তারপর না হয় মাসখানেক পরেই দুজনের রিসেপশনের অনুষ্ঠান হবে। ওরা দুজন আগেই নিজেদের মতো করে সময় কাটাক, তারপর দুজনে বললে এসব বিষয় নিয়ে ভাবা যাবে। যেই ভাবা সেই কাজ। ঈশান আর মেয়েটার সাথে কথা বলতে পারল না, তবে সরাসরি বিয়ে করে নিল। এটাও জানে না মেয়েটা বিয়েতে রাজি কিনা। ঈশানের মাথাতেই ছিল না যে মেয়েটাকে একটা বার জিজ্ঞেস করা দরকার ছিল, সেদিনের মতো কথা বলতে চাওয়া দরকার ছিল। একটু বাদেই কাজী এসে বিয়েটা সম্পন্ন করলো। দুই পরিবারের কথা অনুযায়ী অনেক টাকা দেনমোহর ধার্য করা হলো। তাতে ঈশানের যায় আসে না। এত সুন্দরী একটা বউ পেয়েছে, তবে মেয়েটার সাথে একবারের জন্য কথাও বলেনি। মেয়েটা কানা নাকি বোবা ওরা কিছুই জানে না। কথা বলতে পারে কিনা সেটাও বুঝে উঠতে পারে না। যাই হোক, সকল জল্পনা কল্পনা শেষে বিয়েটা করে ঈশান সবার সাথে বসে খাওয়া দাওয়া করলো। বউটা ওর অন্য পাশে বসে আছে, অল্প অল্প করে খাচ্ছে। বিয়ের সময় বুঝতে পারলো ঈশান মেয়েটা ওর থেকে বছরখানেকের সিনিয়র হবে, কিন্তু তাতেও কিছু যায় আসে না। বউটা তো ওরই। আজ বাদে কাল এসব চিন্তাভাবনা দূরে সরে যাবে। যাবার সময় বিদায় বেলায় মেয়েটা অনেকক্ষণ ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কাঁদল। মেয়ের বাবা ঈশানকে অনেক কথাই বলল। ঈশানও মেয়ের বাবার সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলল। মেয়ের বাবা জামাইকে এক হাতে জড়িয়ে ধরে রেখে বলতে লাগলো, আমি জানি আমার মেয়ে ভালো থাকবে। তোমার আম্মু আমার অনেক দিনের পরিচিতি, ও রাগ করে থাকলেও আমার মেয়েকে ভালো রাখবে, সেটা আমি খুব ভালো করে জানি। আর শোনো জামাই হিসাবে, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আর কখনো কিছু যদি আবদার করার ইচ্ছে থাকে আমার কাছে অবশ্যই করতে পারো, কারণ আমি এই পর্যন্ত যা করেছি আর যা চেয়েছি সবটা আমার মেয়েদের জন্য। এখনোই আমার সম্পর্কের অর্ধেকটা এখনোই তোমাদের। তাই যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আঙ্কেল, এসবের কিছু প্রয়োজন হবে না, তবে আপনার মেয়েকে আমি ভালো রাখার চেষ্টা করব। আমার আব্বুর যতটুকুই আছে তাতে আমাদের সামর্থ্য আছে আপনার মেয়েকে সব আশা স্বপ্নগুলো পূরণ করার। আর ইদানিং আমি অফিসে যেতে শুরু করেছি। বিয়ের কথা বলছিল তাই অফিসে যাওয়াটা হয়। আব্বু বলেছে আমি রেগুলার হলে বিজনেসটা আরেকটা নতুন করে বিজনেস শুরু করবে, তাই আশা করছি কখনো কিছুর প্রয়োজন হবে না। তারপরও যখন আপনি সেই সুযোগটা দিয়েছেন, যদি আমার কখনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি জানাবো। ঈশান ভদ্রলোকের থেকে বিদায় নিয়ে বাইরে আসলো। তারপর গাড়িতে উঠে বসতেই মেয়েকে উঠিয়ে দেওয়া হলো। ঈশান পাশাপাশি বসে আছে। মেয়েটা মাথা নিচু করে আছে। এখনো একটা কথাও বলা হয়নি। কথা বলতে জানে কিনা, কথা বলতে পারে কিনা ঈশানের সেটাও জানা নেই। তবে মেয়েটা এখনো বারবার ফুপিয়ে উঠছে। ঈশান ওর হাতের উপর হাত রাখতেই মেয়েটা এক ঝটকায় হাতটা সরিয়ে নিল। তখনই ঈশানের বুঝতে আর বাকি রইল না যে মেয়েটার এই বিয়েতে কোনোভাবেই মত ছিল না। এবার ঈশানের ভেতরে একটা অজানা ভয় কাজ করতে আরম্ভ করলো। মেয়েটা ফুপিয়ে উঠছে দেখে গাড়ির সামনে থেকে ঈশান টিস্যুর বক্সটা ড্রাইভারের থেকে নিয়ে মেয়েটার দিকে এগিয়ে দিল। মেয়েটা সেখান থেকে টিস্যু নিয়ে নাকের জলে চোখের জলে করতে লাগলো। আধ ঘন্টা বাদে ওরা একদম সন্ধ্যার মুখে বাসায় পৌঁছালো। বাসায় অবশ্য বন্ধুদের আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল ওদের বাসর ঘর সাজানোর জন্য। মাঝখানে বউয়ের জন্য শপিং, গহনা এইসব নিয়েও বেশ খানিকটা সময় কেটেছে।
সেই দুপুরে গিয়ে একদম সন্ধ্যার মুখে ফিরল বউ নিয়ে। ঈশান জানতো আজকে বিয়েটার কথা কিছুটা হলেও এগোবে, কিন্তু বিয়েটা যে একদম হয়ে যাবে কিংবা বউ নিয়ে ফিরবে সেটা ভাবতেও পারিনি। কেমন যেন কল্পনার মতো লাগছে সবটা। যাই হোক, ঈশান আম্মুর কথাতে বউকে একদম চ্যাংদোলা করে পাজা কোলে তুলে একদম রুমে নিয়ে আসলো। মেয়েটাও ভয় পেয়ে ওর গলা জড়িয়ে ধরে রেখেছিল। ঈশান ওকে একদম বেডে বসিয়ে দিয়ে তারপর বাইরে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার সময় হলে ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলেছিল, আম্মু, তোমার ছেলের বউকে খাইয়েছো? ছেলের কথাতে আম্মু আর আব্বু মুচকি হেসেছিল। বুঝতে পেরেছিল ছেলের বউয়ের প্রতি টান আছে, আর মেয়েটাকে যে এত বেশি পছন্দ, যার জন্য এখন থেকেই খেয়াল রাখতে আরম্ভ করেছে। আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, তোমাদের খাওয়া হলে আমি গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসবো। এসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। খাওয়া দাওয়া শেষ হতেই ঈশান আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল। এরপর থেকে কিভাবে চলাফেরা করতে হবে এইসব কিছু নিয়ে আলোচনা করছিল। আধ ঘন্টা বাদে আম্মু এসে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাও রুমে চলে যাও, অনেকক্ষণ হলো বাইরে বসে আছো। আমি সামিরাকে খাইয়ে দিয়ে এসেছি, গিয়ে দেখো ওর বোধ হয় বিরক্তি লাগছে এরকম বসে থাকতে। অনেকক্ষণ যাবৎ বসে আছে কি না। আম্মুর কথাতে ঈশান হ্যাঁ সূচক মাথা নেড়ে তারপর রুমের দিকে চলে আসলো। রুমের সামনে এসে বুকটা ধুকপুক করতে লাগলো। বারবার মনে হতে লাগলো এই রুমের মধ্যে আজকে থেকে ওর সাথে কদিন আগে দেখা সেই মেয়েটা, অর্থাৎ যাকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছিল সেই মেয়েটা থাকবে। এই মেয়ের সাথে কি করে থাকবে ঈশান সেটাই ভাবছে। বারবার মনে হচ্ছে একই ব্রেকআপের পর একজনকে বিয়ে করলো, আর যাকে বিয়ে করলো সে গাড়ির মধ্যে এরকমভাবে সিন ক্রিয়েট করেছিল। রাগের মাথায় নাকি কষ্ট পাচ্ছিল, আবার সবার সামনে ছিল সেটা ভেবেই। ঈশান রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই দেখলো আগের মতোই গুটিসুটি মেরে মেয়েটা বসে আছে। ঈশান এসে ওর সামনে দাঁড়ালো। মেয়েটা বেড থেকে নামলো না, তাই ঈশানই ওর পাশে বসলো। তারপর যখনই মেয়েটার ঘোমটা তুললো তখন খেয়াল করলো মুখটা কালো মেঘে ছেয়ে আছে। একটু বাদেই মেয়েটা ওর হাতটা সরিয়ে দিল। হুটহাট করে বিয়েটা হওয়াতে কি খুব বেশি রাগ হয়েছে ম্যাডামের? কোনো রাগ টাগ হয়নি। আপনি আমার কাছে আসবেন না একদম, তাহলে কিন্তু আপনাকে খুন করে ফেলবো। আমার কাছে কিন্তু ছুরি আছে। মজা করবেন না তো। দেখেন, যেটা হবার সেটা হুটহাট করেই হয়। তাছাড়া দেখে শুনে বিয়ে করাটাই ভালো। প্রেম ভালোবাসার বিয়েটা যেমন টেকে না তেমনি মজবুত হয় না। সবাই কেমন যেন বাঁকা চোখেও দেখে, তার উপর প্রতিনিয়ত ঝামেলা বেঁধেই থাকে। সেজন্য বলছি, যেটা হয়েছে সেটা মেনে নেওয়ার চেষ্টা করুন। আর শুনুন, দুজনে নতুন করে সবটা শুরু করি। কোনো দরকার নেই নতুন জীবন শুরু করার। যাকে পছন্দই করি না, যার সাথে কখনো মানিয়ে নিতেই পারবো না, তার সাথে কি করে নতুন জীবন শুরু করব? তাছাড়া আপনি ভাবলেন কি করে আব্বু আম্মুর কথাতে বিয়েটা করেছি, তার মানে এই না যে আপনার সাথে সংসার করতে হবে? আপনি বুঝতে পারলেন না যে আমার অন্য কাউকে পছন্দ করতে পারে, কিংবা আপনাকে আমার পছন্দ হতে নাও পারে? আপনার আমাকে পছন্দ হলো তাতেই বিয়েতে হ্যাঁ বলে দিলেন, সবার সাথে গিয়ে বিয়েটা করে নিয়ে চলে আসলেন। আপনার আব্বু তো বলল উনি যেটা বলবেন আপনি সেটাই করবেন, সেজন্যই তো বিয়েটা করলাম। তাহলে মতামতের কি আছে? আশ্চর্য, একটা মেয়েকে বিয়ে করবেন তার মতামতের প্রয়োজন নেই? আব্বু বলল মানে কি? আপু আমার লাইফের সিদ্ধান্ত নিতেই পারি, কিন্তু তাই বলে যে আপনারও কমন সেন্স নেই সেটা তো আমি ভাবতে পারিনি। আমার এইভাবেই অবাক লাগছে যে আপনি কচি খোকা, যে এইটুকুও বুঝতে পারেন না যে কোনো মেয়ে আপনাকে পছন্দ করলো নাকি সে অপছন্দ করলো। কিন্তু আমি যত জানি আপনার কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে আব্বু আম্মুকে আগেই বলে দিতেন। কিন্তু আজকে হঠাৎ করে এসে বাসর ঘরে এরকম কথা বলছেন কেন? কেন বলেছি বুঝতে পারছেন না? কারণ আপনার মতো পিচি ছেলেকে আমার পছন্দ না। আপনি কেন বুঝতে চাননি আমি আপনাকে পছন্দ করি না? আব্বু আম্মুর সামনে কথা বলতে পারি না বলেই চুপ করেছিলাম। আপনার তো একটা বার আমার সাথে কথা বলার ইচ্ছে করা উচিত ছিল, একটা বার জানতে চাওয়ার দরকার ছিল আমি আপনাকে পছন্দ করব কিনা, কিংবা আপনাকে বিয়ে করতে রাজি কিনা। দেখেন, বিয়ের পর সব মেয়েরা এরকম বলে, কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। তাছাড়া আজ বাদে কাল আমাদের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে। ভালোবাসা থেকে আবেগী অনুভূতি, মায়া এগুলো তৈরি হবে। দুজনের প্রতি দুজনের মায়া কাজ করবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্রতার বন্ধনে অটুট। তাই এই পবিত্র বন্ধনকে ছিন্ন করে দেওয়া কিংবা এত সহজে এসব ভুলে যাওয়া সম্ভব হয় না।
কিন্তু আমি পারবো না। আমার পক্ষে সম্ভব না আপনার কাছে থাকা। আমি আপনাকে ভালোবাসি না, আর আপনাকে বিয়েও করতে চাইনি। আব্বুর জোরাজোরিতেই আমাকে বিয়েটা করতে হলো। তাই যদি হতো তাহলে আব্বু আম্মুর সামনে একটাবার বলতে পারতেন, আমাকে আপনার বাসাতেই ডাকতেই পারতেন কথা বলার জন্য। তখন তো একদম মিনি বিড়ালের মতো ছিলেন। এত যদি সাহস, তাহলে আব্বুর সামনে একটাবার বলা উচিত ছিল যে আমার সাথে কথা বলবেন। সেটা না করে কেন এরকম চুপ করেছিলেন বলেন? দেখার সময় লাগলে নিন, তার জন্য আমি আপনাকে জোর করব না। কিন্তু দিন শেষে আমি জানতে চাই যে আপনি আমাকে ভালোবাসেন আর আমার সাথেই থাকবেন। আর যদি জোর করতে হয় সেটাতেও কিন্তু আমি বাধ্য হব। যদি বেগরবাই বেশি করেন তাহলে কিন্তু এই জন্য আপনাকে পস্তাতে হবে, কারণ আমি চাইছি না আপনার সাথে জোর করে কিছু করতে। কি করবেন? জোর করে হ্যারাসমেন্ট করবেন? ধর্ষণ করার চেষ্টা করবেন? করুন। আমি জানি ছেলেদের এছাড়া আর কোনো ক্ষমতা নেই। এই লম্পটের মতো এইসব কিছু ছাড়া আর অন্য কিছু করতে পারেই না ছেলেরা। হ্যাঁ, ছেলেরা তো লম্পট, সেজন্যই সব মেয়েদেরকে এরকম নষ্ট করে বেড়ায়। মেয়েরা তো একদম ইনোসেন্ট, কিছুই বোঝে না। ছেলেরাই তো খারাপ, তাই না? সেজন্য আপনার কাছে গিয়েছে সব ছেলে, এই জন্য আপনি বুঝে গেছেন যে সব ছেলে খারাপ। একদম ফালতু কথা বলবেন না, তাহলে কিন্তু লাথি মেরে খাট থেকে ফেলে দেবো। এত অহংকার কিসের আপনার? আমি ভাবতেই পারছি না আপনি কিসের জন্য এরকম করে রাগ দেখাচ্ছেন। আমার সাথে বিয়েটা যদি নাই করার হতো তাহলে অন্তত আগেই বলে দিতে পারতেন। বলার আর সুযোগটাই পেলাম কোথায়? তার আগেই আপনি জোর জবরদস্তি করে এরকম বিয়েটা করে নিলেন। বুঝতে পেরেছি, আপনার রাগের মাথায় এসব কথা বলতেন তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। কোনো ডাক নেই, আমি এই বিয়েতে থাকতে চাই না। আমি আজ বাদে কালকেই চলে যাব এখান থেকে। ঠিক আছে, তাহলে আপনার আব্বুকে আমি কল করে বলে দিচ্ছি ওনার মেয়ে থাকতে চায় না আমার সাথে। তারপর বাদবাকিটা আপনারা বাবা মেয়ে বুঝে নেবেন, কেমন? ঈশান ফোনটা হাতে নিতেই মেয়েটা ঝড়ের গতিতে ফোনটা নিয়ে নিল। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, আপুকে কেন বলতে হবে? আর আপনি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আপুর ভয় দেখিয়ে কিন্তু আপনি আমার কাছ থেকে ভাবতে পারবেন না। আজব তো, আমি আপনার আব্বুর ভয় দেখাতে যাব কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তাছাড়া আব্বুর ভয় দেখিয়ে আমার লাভ কি? আমি তো চাইছি না কোনো ভয় দেখাতে। আপনার আব্বু বলেছে আপনি একটু রাগী, যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে ফোন করতে, তাই তো ফোন দিতে চাইছি আমি। থাক থাক, আব্বুকে বলতে হবে না। আপনি খামোখা ভয় দেখাচ্ছেন। আমি এমনিতেই আব্বুকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। আপনি যদি এইসব কিছু জানতে পারেন তাহলে তো আমাকে মেরেই ফেলে দিবে। ঈশান মুচকি হাসল। মেয়েটার গালের পাশে হাত রাখতেই ও সরিয়ে দিতে গেলে ঈশান অন্য পাশে আরেকটা হাত রেখে জোর করে আগলে ধরল। সাথে সাথে সামিরা চোখ বন্ধ করে নিল। ঈশান ওর কপালে, গালে আর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, জোর করে কিছু করতে বাধ্য করিও না বউ। আমি তো তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছি, ভালোবাসতে বাধ্য হব কয়েকদিন বাদে। তাই বলছি কি, আমাকে জোর করো না কোনো বিষয়ে। আমি এমনিতেই তোমার সাথে মানিয়ে নিতে চাইছি, কিন্তু তুমি দেখছি সেটা সুযোগ দিবে না, তাই না? দেখো, যেটা হয়ে গেছে সেটার জন্য কেউ দায়ী নয়। তাছাড়া আজ বাদে কালকে তো বিয়ে করতেই হতো। যতদূর জানি বিয়ের আগে মেয়েদের যতই সম্পর্ক থাকে সেটা বিয়ের পরে মেয়েরা ভুলে যায়। তাই যেটা ছিল সেটা তুমিও ভুলে যাও। আর যদি বয়ফ্রেন্ড থাকে অবশ্যই যখন জানতে পারবে যে তোমার বিয়ে হয়ে গেছে তখন সে নিজে থেকে দূরে সরে যাবে, কারণ সে জানে তোমার থেকে আর কোনো স্বার্থ নেই তার। কারণ তোমার কাছ থেকে টাকা পয়সা হাতানোর জন্যই সে হয়তো প্রেম করেছিল। তাছাড়া এত বড় লোকের মেয়ের সাথে কেউ এমনিতেই প্রেম ভালোবাসায় জড়াতে চাইবে না। যেটা বলেছি সেটা করার চেষ্টা করো বউ। যদি না করি তাহলে কি করবেন? আব্বুকে বলে দিবেন? না না না, আব্বুকে সবসময় বলতে যাব কেন? যদি পারি তো জোর করে কিছু করব বউ। সামিরা ঈশানের কথাতে উঠে গেল বিড়বিড় করতে করতে। তারপর শাড়িটা চেঞ্জ করে আসলো। পাতলা একটা সুতির শাড়ি পরে আসছে। মেয়েটাকে খুব সুন্দর লাগছিল। ঈশান গিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। তারপর এসে সামিরার পাশে শুয়ে পড়ল। মেয়েটা শুতে চাইছিল না দেখে ঈশান ওর হাত ধরে হ্যাঁচকা টান দিল। তারপর হুটহাট করে মেয়েটা ওর বুকে এসে হুমড়ি খেয়ে পড়ল। ঈশান তখন ওকে দুই হাতে শক্ত করে জাপটে বুকের সাথে জড়িয়ে ধরতেই মেয়েটা ছোটার জন্য ছটফট করতে লাগলো। তখন ঈশান বলতে লাগলো, আমার বুকের মাঝে থাকবে নাকি আমাকে জোর করে কিছু করতে হবে? আমি চাইছি না বউ এখনই এই মুহূর্তে কিছু করতে। যদি চাও জোর করে কিছু করি তাহলে সেটা সরাসরি বলো যে তোমার জোর করে কিছু করাটা পছন্দ। কিন্তু তুমি দেখছি
আমাকে জোর করতে বাধ্য করবে, তাই না বেবি? মেয়েটা চুপচাপ ঈশানের বুকের মধ্যে গুটিসুটি মেরে পড়ে রইল। একসময় ছোটার চেষ্টা করতেই ঈশান ওর গলায় ঘাড়ে কয়েকবার চুমু খেল। তাতেই মেয়েটা বুঝতে পারল বেশি তেড়িবেড়ি করলে ঈশান জোর করবে, তাই চুপ করে রইল। রাতটা কোনো রকমে পার করল সামিরা। পরদিন সকালে যখন ঘুম ভাঙে দেখে ছেলেটা ওকে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। বিরক্তি লাগলেও কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রাগটা পানি হয়ে গেল। ছেলেটাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। যে কোনো মেয়ে ওর প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। তাহলে ও কেন রাগ করে আছে? হুটহাট করে বিয়েটা হওয়াতে? ছেলেটা হয়তো একটা বার ওর মতামত জানতে চায়নি, সেজন্য রাগের মাথায় এরকম কথা বলল। নয়তোবা অন্য কোনো কারণে আব্বু আম্মুর মতামত জানতে চায়নি। ঈশান চিন্তাভাবনা যতই করছে ততই রাগ হচ্ছে এই ছেলেটার প্রতি। ওর জন্য বিয়েটা করতে হলো। কি দরকার ছিল হঠাৎ করে দেখতে যাওয়ার? আবার কালই বিয়েটা হলো। অবশ্য আব্বু বলেছে এই বাসাতে থাকলে ওর কোনো অসুবিধা হবে না, কিন্তু হুটহাট করে এখন এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। প্রথম দিন থেকেই বারবার বলে আসছে কোনো পাত্রপাত্রীর সামনে বসবে না, কিন্তু সামিরা ভাবতেও পারেনি যে ছেলে ওকে পছন্দ করবে আর তার সাথেই ওর বিয়ে হবে। ছেলেটাকে দেখতে বড্ড বেশি কিউট লাগছে এই ঘুমন্ত অবস্থাতে। ইচ্ছে করছে গালগুলো টেনে দিতে। যাই হোক, অনেকক্ষণ যাবৎ ছাড়ানোর চেষ্টা করেও যখন পারল না, তখন সামিরার নড়াচড়ার কারণে ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেয়ে আদুরে আর ঘুম জড়ানো কণ্ঠে বলতে লাগলো, বেবি ঘুমাতে দাও না প্লিজ। কেন এরকম করছো? আমার ভালো লাগছে এরকম করে থাকতে। সামিরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঈশান ওর গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে দিতেই মেয়েটা চুপচাপ শুয়ে রইল। সকাল 8টার দিকে যখন বোনটা এসে ডাকাডাকি করতে লাগলো, তখন ঈশান উঠে বসলো আর মেয়েটাকে চ্যাংদোলা করে উঠিয়ে বলতে লাগলো, বোন, তোর ভাবির গোসল শেষ হয়নি। গোসল শেষ হলেই আমি আসি ওকে নিয়ে। তাড়াতাড়ি আসো, সবাই খাবার টেবিলে বসে আছে। তুমি কি না বিয়ের পরদিনই রুম থেকে বেরোচ্ছ না? এত বউ পাগল হলেই হবে ভাইয়া? বোন, তুই কিন্তু বড্ড বেশি জ্বালাচ্ছিস কিছুদিন ধরে। তারপর আজকে দেখছি কি সব আজে বাজে কথা বলছিস। তোকেও বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমি আর এসব আজে বাজে কথা বলবো না। এই মুহূর্তে আমি বিয়ে দিয়ে করতে চাই না। তুমি এসব কথা বললো না প্লিজ। তাহলে আর যেন বড় ভাইয়ের সম্পর্কে এসব আজে বাজে কথা না শুনি, তাহলে কান টেনে ছিঁড়ে দেবো ফাজিল মেয়ে কোথাকার। ঈশান সামিরাকে কোলে নিয়ে কথাটা বলেছেন। মেয়েটা ছোটার জন্য ছটফট করতেই ঈশান ওকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, একদম চুপচাপ আমার কোলে থাকো। যদি বেশি লাফালাফি করো তাহলে কিন্তু কোল থেকে ফেলে দেবো, বলে দিলাম। ছেলেটার মুখে তুমি কথা শুনেছে কাল রাতে সামিরা। একবার আপনি করে বলেছিল, তো এখন আবার তুমি করে বলছে। তাহলে কি জোর করে ওকে এই ছেলেটার কাছে থাকতে হবে মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে? তার উপর আবার সারা জীবন এরকম একটা বজ্জার ছেলের সাথে কি করে থাকবে? ঈশান ওয়াশরুমে নিয়ে গিয়ে মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে শাওয়ারটা ছেড়ে দিল। দুজনেই ভিজে গেল। সামিরা হুটহাট করে ভিজে যেতেই কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিল। অর্ধভেজা অবস্থায় মেয়েটাকে দেখতে কিউট লাগছিল, যার জন্য মেয়েটার দিক থেকে চোখের পলকই পড়ছিল না। ইচ্ছে করছিল এই মুহূর্তে এই মেয়েটাকে আদর করে দিতে, ছুঁয়ে দিতে। ঈশান বেরিয়ে যেতে নিয়েও কি মনে করে যেন ফিরে দাঁড়ালো। মেয়েটা এখনও ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঠোঁট থেকে চুঁয়ে চুঁয়ে পানি পড়ছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া দেখে নিজেকে সামলে রাখতেই কষ্ট হলো, যার জন্য কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটাকে হ্যাঁচকা টানে নিজের সাথে এনে মেশালো। ছেলেটা এক হাতে কোমর জড়িয়ে ধরল সামিরার, আর এক হাত মুখের উপর এসে পড়ে এলোমেলো ভিজে গিয়ে লেপ্টে থাকা চুলগুলো সেটা আলতো করে হাতের উল্টো পিঠ দিয়ে সরিয়ে কানের পাশে গুজে দিল। ঈশানের এরকম আদুরে স্পর্শে সামিরা চোখজোড়া বন্ধ করে নিল। এক হাত ঈশানের বুকের উপর রেখে আরেক হাতে শক্ত করে টি শার্টটা খামচে ধরল। ঈশান হাতের উল্টো পিঠে ওর গালে স্লাইড করল, তারপর আলতো করে ঠোঁটে ঠোঁটজোড়া ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতেই সামিরার ভেতরে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। কিছু বুঝে ওঠার আগেই ঈশান গাঢ়ভাবে চুমু দিতেই মেয়েটার হুঁশ ফিরল। সাথে সাথে দূরে সরিয়ে দিতে গেলেই ঈশান ওর বুকে মুখ গুজে দেয়, যার জন্য মেয়েটার চোখ জোড়া বন্ধ করে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। কয়েক সেকেন্ডের বিরতি, তারপর যখন ঈশান বুঝতে পারে কি করছে, তখনই মেয়েটাকে ছেড়ে দেয়।
তারপর হঠাৎ করেই রুমে চলে আসে। ঈশান বুঝতে পারছিল যে এখানে থাকলে বাজে কিছু একটা হয়ে যেতে পারে, আর যেটা মেয়েটাকে কথা দিয়েছে তার থেকে বেশি কিছু হয়ে গেলে হয়তো মেয়েটা ওকে বাজে ভাববে। আর ঈশান চায় না সামিরা ওকে কোনো বাজে কথা বলুক কিংবা এসব নিয়ে কোনো ঝামেলা করুক। যাই হোক, মেয়েটা বেরিয়ে আসতে ঈশানও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মেয়েটার রুমে এসে দাঁড়িয়ে আছে, শাড়ি পরতে পারছে না, যার জন্য ঈশান ওকে দাঁড় করিয়ে শাড়িটা নিজেও হাতে পরালো। কিন্তু রাতে যে কিভাবে পড়েছিল সেটা মেয়েটাই জানে, হয়তো কোনো রকমে গুজে রেখেছিল। ঈশান যত্ন সহকারে নিজের হাতে সামিরাকে শাড়িটা পরালো, তারপর ওর সাথে নিচে আসলো। খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল। বিকেলের দিকে সামিরার আব্বু আসলো ওদের নিতে। দুজনে সামিরার বাসাতে চলে গেল। রাতে দুজনে একই বেডে শুয়েছিল, তবে সামিরা মাঝখানে বড় একটা কোলবালিশ দিয়েছে। বারবার যখন মেয়েটাকে কাছে আসতে বলছিল ঈশান, তারপরেও যখন আসছিল না, তখন ঈশান বলতে লাগলো, বুঝতে পেরেছি, শ্বশুর আব্বুকে এই বিষয়টা জানাতে হবে। তার মেয়ে খুব বেশি পাকনামি করেছে, সেটা না জানালে হচ্ছে না, তাই তো বউ? এই না না, আমি বারণ করেছি, আপনি কিন্তু এসব কিছু বলবেন না, তাহলে আব্বু অনেক রাগ করবে। তাহলে কাছে আসতে বলছি, আমার বেবিটা কাছে আসে না কেন? আমার থেকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছা করছে বউ। কাছে আসলে যদি সকালের মতো কিছু করে বসেন, তাই আসতে ইচ্ছে করছে না, ভয় লাগছে। প্লিজ কিছু করবেন না, আমি না ভয় পাচ্ছি খুব আপনাকে দেখে। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? জানি না, তবে ভয় লাগছে। কি হবে সেটা আমি খুব ভালো করে জানি। কাছে আসতে বলেছি, আসো বেবি প্লিজ। ঈশান কথাটা বলে মেয়েটাকে হাত ধরে টান দিতেই বুকের মাঝে চলে আসলো সামিরা। বালিশটা অনেক আগেই ফেলে দিয়েছে মাঝখান থেকে। সামিরা ঈশানের বুকে এসে পড়তেই ছেলেটা দুই হাতে কোমর জড়িয়ে ধরে নিল ওর। গলায় ঘাড়ে নাক ঘষতেই মেয়েটা চোখ বন্ধ করে নিল। দুই হাতে ঈশানের টি শার্টটা খামচে ধরে রাখলো আর সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। ঈশানের স্পর্শগুলো বেপরোয়া হচ্ছে আস্তে আস্তে। ঈশান না চাইতেও মেয়েটার সাথেই এরকম বিহেভ করে ফেলছে। বার কয়েক লাভ বাইট দিয়ে মেয়েটাকে বেডে শুয়ে দিয়ে ওর বুকের মধ্যে মুখ গুজে দেয়। সামিরা চুপ করে রইল, চোখ জোড়া বন্ধ করে। ঈশান একটু বাদেই ওর বুকে চুমু খেয়ে দুজনের শরীরে একটা চাদর টেনে দেয়। তারপর বেশি নেশালো কণ্ঠে বলতে লাগলো, এর থেকে বেশি কিছু হবে না জান, তুমি যেটা ভাবছো তেমন কিছু করছি না বউ। সামিরা ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, আপনি খুব বাজে, খুব বাজে, একদমই খারাপ একটা লোক। আমার সাথে জোর জবরদস্তি করছেন। আপনাকে বলেছি না আমার এগুলো পছন্দ না, আমি আপনার সাথে থাকবো না। আপনি আমার সাথে জোর করে সবটা করার চেষ্টা করছেন। আপনি আসলেই খুব বাজে, আসলেই খুব বাজে, তাহলে আমাকে জোর করতেন না। স্বামী মানুষটা আসলেই বাজে হয় সামিরা, সেটা তুমি আজকে বুঝতে পারছো, কিন্তু দুদিন বাদে তোমার মনে হবে যে এই স্বামী নামক মানুষটার থেকে খুব বেশি আদর ভালোবাসা পেতে। কিন্তু আফসোসের বিষয় যে এখন তুমি সেটা বুঝতেই চাইছো না। ঈশান সামিরাকে বোঝাতে পারল না, তাই মেয়েটাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু মাঝরাতে আবার মেয়েটাকে বুকের মাঝে নিয়ে ঘুমালো। পরদিন সকালে নিজেকে ছেলেটার বুকে দেখে বিরক্তি লাগলো সামিরার। 2 দিন শ্বশুরবাড়িতে থেকে তারপর একদম আদর আপ্যায়ন পেয়ে তারপরই বাসায় ফিরল। বাসায় আসার সময় সামিরাকে ঈশান জোর করে গাড়ির মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল। মেয়েটা ড্রাইভারের সামনে কিছু বলতেও পারছিল না। তারপর বাসায় এসে বেশ ভালোভাবে আম্মুর সাথে কথা বলল। আম্মু ওর কপালে চুমু দিতেই ঈশান রুমে চলে গেল। ছেলেটা ফ্রেশ হয়ে বেডে গা এলিয়ে দিল। মেয়েটার এরকম পাগলামি আর জেদের কারণে ঘুমানোটা হয়নি। সামিরা সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। রুমে এসে দেখলো ছেলেটার চোখ জোড়া লেগে এসেছে। সামিরা এসে হাঁসফাঁস করতে লাগলো ওর পাশে শোয়ার জন্য, কিন্তু বলতেও পারছিল না, আবার শুতেও পারছিল না। কিছুক্ষণ শুয়ে থাকলেও ঘুম আসলো না। লোকটা গত 3 দিন যাবৎ ওকে বুকের মাঝে নিয়ে ঘুমায়। সামিরা উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। 1 ঘন্টা পরে যখন ঘুম ভাঙলো ঈশানের, উঠে দেখলো সামিরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশান উঠে গিয়ে কোনো রকমে চোখে মুখে পানি দিয়ে আসলো। তারপর মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আর গলায় চুমু খেয়ে বলতে লাগলো, কি হয়েছে বউ, শরীর খারাপ লাগছে তোমার নাকি মন খারাপ বেবি? সামিরা কিছু বলল না, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। তারপর ঈশানের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো। ঈশান ওকে ছেড়ে দিলে মেয়েটা বলতে লাগলো, কিছু হয়নি আমার, কিন্তু আপনি আমার সাথে জোর জবরদস্তি করেছেন, সেটা আমার ভালো লাগছে না। অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছি তো, তাই এত বিরক্তি লাগছে।
যখন ইগনোর করতে আরম্ভ করব তখন সেটাও ভালো লাগবে না। তোমরা মেয়েরা আসলে চাও কি সেটা বলো তো। সামিরা চুপ করে রইল। ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো। সন্ধ্যার মুখে ছেলেটা বাসার বাইরে গেছে। 10টার পর ফিরল দেখে সবাই চিন্তিত মুখে বসে আছে। ঈশানকে আব্বু আম্মু দুজনেই বকাঝকা করলে তখন সামিরা উঠে গেল সবার জন্য টেবিলে খাবার দিতে। এর মাঝে আম্মু এসে ওর হাত ধরে বলতে লাগলো, এ কি করছো মামনি? তুমি এ বাড়িতে আসলে না 2 দিন হয়েছে, তার মাঝখানে এসব কিছু করতে হবে না তোমার। তাতে কি, শ্বশুর শাশুড়ি সেবা করতে পারলে, হাজব্যান্ডের খেয়াল রাখতে পারলে এটুকুতেই যথেষ্ট। তাছাড়া এখন রাত জেদ করে কেউ খাবে না, সেটা কি হয়? সারাত না খেয়ে থাকবে সবাই। তাই বলছি যে তোমরা খেতে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বললাম না কিছু করতে হবে না। এত ভালোবাসা আমাদের এত তাড়াতাড়ি দেখাতে হবে না। এখন হাজব্যান্ডকে দেখাও, সেটাই অনেক। তোমার দায়িত্ব আমার ছেলেটাকে দেখে রাখার, এর বাইরে তোমার আর কোনো কাজ নেই। সামিরাকে আম্মু হাত ধরে বসিয়ে দিতেই ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো। খাওয়া দাওয়া করে রুমে গেল। মেয়েটাকে আজকে আর জোর করলো না, তবে সামিরা এপাশ ওপাশ করতে লাগলো। ঈশান তখন কোলবালিশটা মাঝখানে রেখে শুয়ে পড়েছে। হয়তো মেয়েটার এরকম কর্মকাণ্ডের জন্য ওকে আর বিরক্ত করতে চায় না। শেষ রাতের দিকে সামিরা নিজেই ঘুমের ঘোরে ঈশানের কাছে এসেছিল। তারপর ওকে জড়িয়ে ধরেছিল। এমন করে পুরো একটা মাস কাটলো। এই একটা মাসে ঈশান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই বউকে নিয়ে দেখা করেছে। সবাই বলেছে ওদের জুটিটা খুব সুন্দর হয়েছে, দুজনকে একসাথে ভালো মানিয়েছে। 1 মাস পর থেকে সেদিন ঈশানকে আব্বু অফিসে আবার কন্টিনিউ যেতে বলল। ঈশান ঠিক তাই করলো। সকালবেলা তৈরি হচ্ছিল, কিন্তু সামিরা আশেপাশে নেই, আম্মুর সাথে রান্না করায় ব্যস্ত। ঈশান বিরক্তি নিয়ে সামিরাকে কয়েকবার ডাকতেই মেয়েটা রুমে আসলো আর বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, কি সমস্যা তোমার? এরকম ডাকাডাকি করতেছো কেন? দেখতে পাচ্ছ না আম্মুর সাথে রান্না করে ব্যস্ত আছি? বলছিলাম যে হাজব্যান্ড অফিসে যাবে, তার জন্য কি তাকে একটু দেখে শুনে এগিয়ে গুছিয়ে দেওয়া যেত না? নাকি আমি খুব বেশি অপরাধ করে ফেলেছি? তোমার সাথে তো আমার আগে দেখা হয়নি, যার জন্য কিছু করতে পারি। কিন্তু না, তোমাকে দেখছি কিছুদিন ধরেই তুমি আমার থেকে এড়িয়ে চলার চেষ্টা করছো। বিয়ের কয়েকটা দিন প্রথমে জোর জবরদস্তি করলেও এখন তো সেটা করি না। নিজে থেকে ভালোবাসার চেষ্টা করছো, আর না আমাকে ভালোবাসা দিচ্ছ। তুমি চাইছোটা কি বলো তো সত্যি করে? সামিরা কোনো কথা বলল না। ঈশান ওর হাত ধরে কাছে টেনে আনলো। তারপর কোমরে জড়িয়ে ধরতেই মেয়েটা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। অতিরিক্ত ভালোবাসি সেটা নিতে পারছো না, এরপর যদি অবহেলা করতে শুরু করি সেটা কি খুব বেশি ভালো লাগবে তোমার? আমার অবহেলাটা কিন্তু ভালোবাসার থেকে প্রচণ্ড পরিমাণে তিক্ত সামিরা, সেটা তোমার সহ্য হবে? মেয়েটা তারপরও কোনো কথা বলল না। ঈশান ওর গালে কপালে চুমু দিল। তারপর আলতো করে গলায় নাক ঘষে দিয়ে বলতে লাগলো, ঠিক আছে, তাহলে এখন থেকে আমার অবহেলাটা সহ্য করার জন্য তৈরি হ সামিরা। কথাগুলো বলে ঈশান ব্রেকফাস্টটা না করেই বেরোলো। দুপুরে মেয়েটাকে কল করলো, কিন্তু রিসিভ করলো না। কয়েকবার করে মেয়েটাকে কল করার পরও যখন রিসিভ করলো না, তখন বিরক্তি নিয়ে বসে রইল। কোনো কিছুতে মনোযোগ দেওয়া যাচ্ছে না। এই মেয়েটাকে বিয়ে করার পর থেকে একদম জীবনটা তেজপাতা হয়ে গেছে। একে যে কী করে বোঝাবে সেটাই জানে না। অনেক করে বোঝানোর চেষ্টা করেও একে বোঝাতেই পারলো না যে ঠিক কতটুকু ভালোবাসে। অতিরিক্ত ভালোবাসলে মানুষ সেটাকে তুচ্ছ ভাবে। অতিরিক্ত ভালোবাসা মানুষের জন্য ক্ষতির কারণ হয়। সেটা ঈশানের ক্ষেত্রেও তাই হয়েছে। সেদিন সন্ধ্যার মুখে ঈশান বাড়ি ফিরল এলোমেলো অগোছালো অবস্থায়। আজকে আর সামিরাকে একটাবারের জন্যও ডাকলো না, আবার নিচে নাস্তা করতেও গেল না। বোনটা এসে ডাকাডাকির পর ঈশান উঠে গেল নাস্তা করতে। তারপর বোনকে বলল খাইয়ে দিতে, কিন্তু বোন বলল, আমি ভাবিকে খাইয়ে দিতে বলছি। সুইটি কথা বলতেই ঈশান বাইরে চলে গেল। রাতে এসে একটু খাবার খেয়ে শুয়ে রইল, কিন্তু সামিরার সাথে কোনো প্রকার কথা বলল না। এমন করে দিন যাচ্ছে। যত দিন যাচ্ছে ঈশানের ব্যবহারগুলো চেঞ্জ হতে লাগলো। সামিরা তাতেই বুঝতে পারলো যে ঈশান ওকে এখন নিজে থেকেই ইগনোর করছে। সামিরার প্রথম এইসব নিয়ে না ভাবলেও এখন প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে। লোকটা ওর সাথে কথা বলে না, প্রতিদিন রাতে বেডে ঘুমায়, তবে মাঝখানে কোলবালিশ দিয়ে। ঈশান অন্যদিকে ফিরে শোয়। সামিরা ওর কাছেও আসতে পারে না, আর ঈশান উল্টো মাঝখানে কোলবালিশ দিয়ে রাখে। এইসব করেই যাচ্ছিল দিন। মাঝে আরও একটা মাস কেটেছে। এই একটা মাসেই
এই একটা মাসে ঈশান নিজে থেকে জোর জবরদস্তি করেনি, কিংবা কোনো প্রকার নিজে থেকে সামিরার সাথে কথা বলারও চেষ্টা করেনি। ঈশান বুঝতে পেরেছে সামিরা এতে কিছু যায় আসে না। প্রতিদিনের মতো যখন ঈশান সকালবেলা বেরোনোর জন্য রেডি হচ্ছিল, তখন সামিরা বলতে লাগলো, আমি একটু বাসায় যাবো, আমাকে একটু দিয়ে আসবেন? ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর টাইটা পড়তে পড়তে বলতে লাগলো, ঠিক আছে, তৈরি হয়ে থাকো, আমি দুপুরে গিয়ে দিয়ে আসবো তোমাকে। ঈশানের যেই বলা সেই কাজ। দুপুরে এসে লাঞ্চটা করে সামিরাকে নিয়ে বেরোলো, তারপর ওকে বাসায় পৌঁছে দিল। সামিরা ভেবেছিল ঈশান জোর করে বাসার ভেতরে যাবে, কিন্তু ছেলেটা তার কিছুই করল না। ওকে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। সামিরা বাসায় এসে ঢুকতেই আম্মু ওকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু মেয়েটা কোনো প্রশ্নেরই উত্তর দিল না, রুমের দিকে চলে গেল। মাঝে কেটে গেছে 7টা দিন। এই 7টা দিনে সামিরা একটা দিনের জন্য ঈশানকে কল করেনি। ঈশানের বাসা থেকে ওর ফোনে কল আসলেও ছেলেটা কখনো ওকে কল করেনি। 7ম দিনের মাথায় যখন আম্মুর নম্বরে কল আসলো, সামিরা রিসিভ করলে আম্মু বলতে লাগলো, মামনি, কবে আসবে তুমি? তোমাকে অনেক দিন হলো দেখি না। আসলে তোমাকে বলারও সাহস পাচ্ছি না তুমি আসবে কবে। 2 মাসের মাঝখানে বাসায় যাওনি, তাই ঈশান বলছিল যে কয়েকটা দিন থেকে আসবে, কিন্তু মাঝখানে এরকম কিছু হলো। সামিরা অবাক চোখে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এমন কিছু হলো মানে কিসের কথা বলছে আম্মু? মেয়েটা কিছু জিজ্ঞেস করতে যাবে, এর মাঝে কারোর কাশির শব্দে সামিরার বুঝতে বাকি রইল না ঈশানের জ্বর ঠান্ডা লেগেছে। কারণ ওপার থেকে ছেলেটা বলছিল, আম্মু, কার সাথে কথা বলছো? আমাকে একটু পানি দাও না, আমার খুব পিপাসা লেগেছে। আম্মু বলল সামিরার সাথে কথা বলছে, কিন্তু তাতেও ছেলেটার থেকে কোনো প্রতিক্রিয়া পেল না। সামিরা কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আম্মু নিজেই বলতে লাগলো, তুমি যাবার 2 দিন পর থেকে এই ছেলেটার ভীষণ জ্বর ঠান্ডা লাগলো। জ্বরের জন্য বারবার করে সেন্সলেস হচ্ছে। কয়েকবার করে ডক্টরের কাছে দেখানো হয়েছে, কিন্তু তাতেও কাজ হয়নি। জ্বর আসছে তো আবার কমছে, কি করব বুঝতে পারছি না। হসপিটালে নিয়ে যেতেও দিচ্ছে না। আবার ওর আব্বু বলছে যে বাসায় থাকতে এখন আবার ডেঙ্গু জ্বরটা খুব বেশি হচ্ছে মানুষের, সেজন্য আর কি নিয়ে যেতে ভয় পাচ্ছি। আচ্ছা, তোমার যেদিন আসতে ইচ্ছা হয় সেদিনই আসো, এর মাঝে আর আসতে হবে না। ছেলেটা অসুস্থ, আমি একা মানুষ পেরে উঠছি না। আম্মুর সাথে কথা বলা শেষে সেদিন সামিরা কেন কেঁদেছিল সেটা নিজেও জানে না। তবে যখন আম্মু কলটা কেটে দিয়েছিল, মুখে হাত দিয়ে কিছুক্ষণ বসেছিল, তারপর হঠাৎই বালিশে মুখ গুজে দিয়ে নিজেই কেঁদেছিল। পরদিন আব্বু ওকে বাসায় দিয়ে আসলো। সামিরা দৌড়ে ঈশানের রুমে আসে, এসে দেখে ছেলেটা আছোয়া হয়ে বসে আছে, বোনের সাথে কথা বলছে। ভাবিকে দেখেই বোনটা সামনে থেকে সরে যেতেই সামিরা এসে সামনে বসলো। ছেলেটা একদম শুকিয়ে গেছে 4-5 দিনের মধ্যে। সামিরা এসে ঈশানের সামনে বসে মুখে হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল। তখন ঈশান শুয়ে পড়তে গেলেই সামিরা তার মাঝখানে যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। বোনের সামনেই হুটহাট করে ঈশানকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটা ওকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, সবটা আমার জন্য হয়েছে। আমি যদি বাসায় না যেতাম তাহলে তোমার জ্বরও আসতো না, আর তুমি এমন করে বেডেও পড়ে থাকতে না। রাগের মাথায় একটাবারের জন্য তোমাকে কল করিনি, তার জন্যই বোধহয় রাগের মাথায় তুমি আমাকে কল করোনি, তাই না? সেজন্যই এত কিছু। আমি বুঝতে পারিনি শোনা এরকম কিছু হবে, তাহলে কখনোই বাসা থেকে যেতাম না, বিশ্বাস করো। ভাবির এরকম কর্মকাণ্ডে বোনটা সেখান থেকে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল, আর যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে গেছে। সামিরা কতক্ষণ ঈশানকে জড়িয়ে ধরেছিল জানে না, তবে ঈশান যখন ঘুমিয়ে পড়েছিল ওর বুকের মাঝে, তখন সামিরা ওকে বেডে শুইয়ে দেয় আর নিজে ছেলেটার পাশে শুয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এতদিন বাদে ছেলেটাকে কাছে পেয়ে মনে হচ্ছে নিজের প্রাণ ফিরে পেয়েছে। প্রথমে তো নিজেই বিয়েটা করতে চাইনি, আর আজকে কিনা ছেলেটাকে দেখতে পাওয়ার পর মনে হচ্ছে যে ভেতরে একটু শান্তি লাগছে। তাহলে কেন যে এতদিন ওর থেকে দূরে সরেছিল, সবসময় ইগনোর করেছে। ঈশান ঘুম থেকে উঠে দেখলো সামিরা ওকে জড়িয়ে ধরে রেখেছে। ছেলেটা নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে আসলো। সেদিন রাতে ডিনারের পর ঈশান রুমে এসে শুয়ে আছে। সামিরা তখন এসে ওর পাশে শুতেই ঈশান মাঝখানে একটা কোলবালিশ দিল। সামিরা সেটা সরিয়ে দিতে গেলে ঈশান তখন বলতে লাগলো, এখন এসে এই ভালোবাসাটা তোমাকে আর দেখাতে হবে না, অনেক দেখিয়েছো এত ভালোবাসা।
সেদিন তো খুব বলেছিলে যে আমার থেকে দূরে সরে যাবে, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তো দাও, আমিও দেখব তুমি কি করে আমার সাথে থাকতে পারো। আমি বলেছিলাম না, আমার ভালোবাসাটা যত মধুর তার থেকে বেশি তিক্ততা আমার অবহেলা। অতিরিক্ত ভালোবাসার ফলস্বরূপ তুমি এরকম একটা কাণ্ড করেছিলে না, তাই না? সেটার ফলাফল তুমি এখন ভোগ করতে পারবে, বুঝতে পারবে আমাকে কষ্ট দেওয়ার পরিণাম কি হতে পারে। তুমিও খুব ভালো করেই বুঝবে যে কাউকে ভালোবাসলে তার ভালোবাসাটা না পেলে ঠিক কতটুকু খারাপ লাগে। ঈশান, আমি ভুল করেছি, তার জন্য যা পারো শাস্তি দাও, তারপরেও তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। ভুলটা আমার ছিল, না জেনে না শুনে তোমার মতো একটা রাগী আর অহংকারী মেয়েকে বিয়ে করাটা। সেই জন্য এখন সেই শাস্তিস্বরূপ পেতে হচ্ছে। এত ভালোবাসার পরও যে মেয়ে বুঝতে পারে না, তাকে আমার বোঝানো কোনো ইচ্ছেটা নেই। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। তুমি ডিভোর্সের কথা বলেছিলে না, আর আমি তোমাকে জোর করে আমার কাছে আটকে রাখতে চেয়েছিলাম। বুঝতে পারিনি তখন তুমি আমার ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা রাখো না, তাই তোমাকে আমি আমার কাছে রাখবো না। বাসে যাওয়ার পর থেকে একটা বারের জন্য ফোন করে দেখিনি যে তোমার হাজবেন্ড কি করছে, কেমন আছে। তোমার কাছে তোমার জেদটাই বড় হলো। আমার জ্বরটা সারতে দাও, তোমার বাবার কাছে নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিয়ে আসবো। বলবো তার মেয়ে তার জামাইকে ঠিক কতটুকু ভালোবাসে। সামিরা ঈশানকে জোর করে জড়িয়ে ধরতে গেলে ছেলেটা উঠে ব্যালকনিতে চলে গেল। সামিরা অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করে তারপর ঈশানকে রুমে আনতে পারল, তবে জোর করে ছেলেটার কাছে আসতে পারল না। এমন করে চলছিল দিন। ঈশানের জ্বরটা কমলো, তবে আরও 2 দিন বাদে ঈশান পরদিন থেকে অফিসে যেতে আরম্ভ করলো। আম্মু আর বোন অনেক চেষ্টা করলো ওকে বাসায় রাখার, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ছেলেটা এক প্রকার জোর জবরদস্তি করেই তারপর বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, যার জন্য আম্মু অনেক রাগারাগি করলো। কিন্তু সেদিন যখন দুপুরে সামিরা ফোন করলো, তখন ঈশান রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছে মেয়েটাকে। এই, তোমাকে বলেছি না তুমি আমাকে ডিস্টার্ব করবে না। তুমি বাসায় যেতে চেয়েছিলে, বাসায় দিয়ে এসেছি। আমার লাইফ থেকে চলে যেতে চেয়েছো না, সেটাই হবে। তুমি আমার থেকে সত্যি দূরে চলে যাবে, আমি তোমাকে আমার লাইফে রাখবো না। খুব বেশি অহংকার তোমার না? ভালোবাসা খুব বেশি কাছে থাকলে মানুষ সেটা বুঝতে পারে না, আর তুমিও সেটাই করলে। তোমাকে হাড়ে হাড়ে টের পেতে হবে যে স্বামীর অবহেলাটা ঠিক কতটুকু কষ্ট দেয় একটা মেয়েকে। যতটা কষ্ট এই 2.5 মাসে আমি পেয়েছি, ঠিক ততটুকু তুমি ফিল করবে। তারপর আমি ভেবে দেখব তোমার সাথে সম্পর্ক রাখবো কিনা। সত্যিই তো হলো। ঈশানের অবহেলাটা সামিরা মেনে নিতে পারল না। সেদিন দুপুরে ইচ্ছে মতো শাওয়ারের নিচে ভিজল। অতিরিক্ত ভেজার ফলে জ্বর চলে আসবে সামিরা সেটা ভাবতে পারিনি। কিভাবে জ্বর বাঁধিয়েছিল সেটা ঈশান জানে না, তবে যেভাবে জ্বর আসলো তাতে রাতে একদম খারাপ অবস্থা হয়ে গেল। শেষে উপায় না পেয়ে ঈশান আম্মু আর বোনকে ডাকলো। ওরা এসে সামিরার মাথায় অনেকক্ষণ জলপট্টি দিল, তারপর পানি দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। শেষে যখন জ্বরের কারণে মাথায় পানি ঢালতে গিয়ে মেয়েটার শরীরটা পুরো ভিজে গেল, তার জন্য ওরা ড্রেসটা চেঞ্জ করে দিল। ঈশান বাইরে গিয়েছিল, এসে দেখলো মেয়েটার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে। ঈশান ওর পাশে শুয়ে পড়ে। মেয়েটা অনেকক্ষণ যাবৎ কাঁপাকাঁপি করছিল। তখন ঈশানের ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে মেয়েটার কাছে আসলো। তারপর ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবৎ চুপ করেছিল। একটা সময় সামিরা ঘুমিয়ে গেলে তখন ঈশানও ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দুজনের এরকম অবস্থা দেখে সামিরা অনেকটা লজ্জা পেয়ে যায়, কিন্তু বুঝতে পারেনি যে ছেলেটা ঠিক ওকে কেন জড়িয়ে ধরেছিল। ঈশান ওকে ছেড়ে দিল। সামিরা উঠে ফ্রেশ হয়ে আসলো, বুঝতে পারলো ওর ড্রেসটা চেঞ্জ। সামিরা বাইরে এসে ঈশানকে বসে থাকতে দেখলো। তখন ঈশান বলতে লাগলো, ভয়ের কোনো কারণ নেই, জোর করে কাছে আসেনি, আর এমন কিছু করিনি যার জন্য লজ্জা পেতে হবে। রাতে অনেক ঝড় উঠেছিল, যার জন্য বাধ্য হয়ে কাছে আসতে হয়েছে। না হলে এরকম একজন অহংকারী মেয়েকে কেই বা কাছে সে জড়িয়ে ধরতে চাইবে। আসলে সামান্য মানবতাবোধ বলতে কিছু তো আছে একটা, সেই জন্যই কাছে এসেছিলাম। আপনার না হয় নাই থাকতে পারে, কিন্তু আমার আছে, সেই জন্যই এরকম করে আসতে হয়েছে। ঈশানের কথায় সামিরা চুপ করে রইল। ঈশান উঠে গিয়ে ব্রেকফাস্ট নিয়ে আসলে মেয়েটার জন্য, তারপর নিজেও হাতে খাইয়ে দিতে গেলে সামিরা খেলো না। তখন ঈশান বলতে লাগলো, 2 দিন বাদে এখান থেকে চলে যাবেন, তখন এসব নাটক দেখাবেন।
এখানে থেকে অসুস্থ হলে আপনার বাবা আমাকে জিজ্ঞেস করবে কেন অসুস্থ হলো তার মেয়ে, কী জন্য অসুস্থ হলো, আর দেখে রাখতে পারিনি কেন। তুমি আগে বলো, তুমি আমাকে ভালোবাসো, আদর করে খাওয়াবে, নাহলে আমি তোমার হাতে খাবোই না। দেখো, আমি কিন্তু খাওয়াগুলো ফেলে দেবো। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খাবার ফেলে দিবেন নাকি খাবেন সেটা আপনি জানেন। ফেলে দিলে আমার পক্ষে সম্ভব না আর আপনাকে জোর করে খাওয়ানোর, কারণ আমি এত আদি খেতে দেখাতে পারি না। সামিরা মাথা নিচু করে রইল। তখন ঈশান বলতে লাগলো, দ্রুত খেয়ে নিন, ডাক্তারের কাছে যেতে হবে। ঈশান অনেকক্ষণ চেষ্টা করে যখন মেয়েটাকে খাওয়াতে পারলো, তারপর নিজেও কিছুটা খেয়ে তারপর মেয়েটাকে নিয়ে বেরোলো। গাড়িতে করে যাচ্ছে। সামিরা ঈশানের একটা হাত জড়িয়ে ধরে রেখেছে। আজকে আবার ড্রাইভার এসেছে। এই মুহূর্তে মেয়েটাকে একা ড্রাইভ করে নিয়ে যাওয়াটা বেটার মনে করলো না, তাই ওদের সাথে ড্রাইভারকে নিয়েছিল। ঈশান আর সামিরা পেছনে বসে আছে। মেয়েটা ওর একটা হাত জড়িয়ে রেখেছিল। ঈশান অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলো ছাড়ানোর, তাতেও ছাড়াতে পারল না। হসপিটালে এসে বেশ খানিকক্ষণ ডক্টরের সাথে কথা বলে তারপর কিছু টেস্ট দিয়েছিল, সেটা করে মেডিসিন নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে ফিরল। সামিরা আসার সময় ঈশানের বুকের মাঝে ঘুমিয়ে পড়েছিল। ঈশান কোলে করে মেয়েটাকে রুমে এনেছে, শুইয়ে দিলে সামিরা ওর গলাটা জড়িয়ে ধরে রেখেছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে কিছুক্ষণ মেয়েটার পাশে শুয়ে থাকতে হলো। তারপর উঠে গিয়ে ফ্রেশ হলো। সন্ধ্যার মুখে ঈশান বাইরে থেকে এসে দেখলো সামিরার ঘুমটা ভেঙে গেছে। মেয়েটার মুখটা কালো দেখে ঈশান বুঝতে পারল আবার কোথায় জ্বর এসেছে। তাই ওর পাশে বসলো। তারপর সামনে বসে গালে কপালে হাত দিয়ে দেখলো হালকা হালকা জ্বর আছে। ঈশান এবার উঠে যেতে নিলে সামিরা ওর একটা হাত ধরে বসিয়ে দিল। তারপর ছেলেটাকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। দুই হাতে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, বেবি, রাগ করে আছো আমার উপর? আর কখনো এমন কিছু হবে না, বিশ্বাস করো। আমি না খুব বেশি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তোমার কিছু হয়ে যাবে। আর দেখো, কালকে রাগের মাথায় শাওয়ার নিয়ে জ্বরটা বাঁধালাম, আর তুমি আমার এত সেবা করছো। আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা সত্যি। দেখো, আর এরপর থেকে আর কখনো এরকম ভুল করবো না। আমাকে একটাবারের মতো মাফ করে দাও। আমি বলছি, এরপর থেকে আর কখনো ভুল হবে না, শোনো। ঈশান এক হাতে সামিরার মাথাটা বুকের সাথে চেপে ধরতেই মেয়েটা বুকের সাথে লেপটে গেল। সামিরা ওর মন গড়া সব গল্প আর ওর প্রতি ভালোবাসার অনুভূতি, আবেগ, ইমোশনের কথাগুলো বলতে লাগলো। ঈশান একটা পর্যায়ে মেয়েটাকে ছাড়িয়ে নিল, ওর চোখের পানিগুলো মুছে দিল। তারপরও বারবার চোখে পানি আসছিল, তাই দেখে এবার ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিল। সারা মুখে কিছুক্ষণ চুমু দিল। মেয়েটা কিছুটা শান্ত হয়ে শার্টের কলার আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, এমন করে সারা জীবন ভালোবাসবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? বলো না, আমাকে একটা বেবি দিয়ে দেবে চান? দিব, আগে সুস্থ হও তারপরে দিব, তার আগে পাগলামি করা চলবে না। আর বুঝতে পেরেছো তো যে স্বামীর অবহেলা করলে ঠিক কতটুকু খারাপ লাগে, কতটুকু কষ্ট হয়। বুঝতে পেরেছি, খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি এরকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে চাই না। তুমি আমাকে খুব শীঘ্রই একটা বেবি দিয়ে দিবে। এখন থেকে তোমার উপর রাগ, জেদ, অহংকার কিছুই দেখাবো না। দেখবে, সবসময় শুধু তোমাকে ভালোই বাসবো, তোমাকেই আগলে রাখবো। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার ভালো স্ত্রী হয়ে দেখানোর। আমাকে কিন্তু এরকম করে প্রতিদিন আদর করতে হবে, ভালোবাসতে হবে। বাসবি তো এরকম করে ভালো? আরে বাবা, বাসবো। এবার দেখি, কান্না থামাও আর আমার বুকের মাঝে একটু থাকো, আমার খুব শান্তি লাগছে বউ। না না, আমার আদর চাই, যে আমার অনেক অনেক আদর চাই। এক্ষুনি তুমি আমাকে আদর করবে, আর কাল রাতে যেটা হয়নি এখন সেটা করে দেখাবে। এখন এই অসুস্থ শরীরে দিনের বেলাতে করলে সবাই তো দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, রাতে না হয় করে দেখাবো। বললাম তো না, এখনই করতে হবে, এখনই আদর করবে তুমি আমাকে। যদি অনেক অনেক ভালো না বাসো, তাহলে কিন্তু আমি সত্যি আবার বাবার বাড়িতে চলে যাব। সামিরা কথাটা শেষ করতে পারল না। তার আগেই ঈশানোর মাথার পেছনে শক্ত করে চেপে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। তারপর দুজনেই রেসপন্স করতে লাগলো আদুরে স্পর্শে। মিনিট 5 পর সামিরা ওকে ছেড়ে দিয়ে বুকে মুখ লুকালো। এরপর যেটা হবে সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি, তার জন্য আর বাড়তি কিছু বলতে চাইছি না। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।